We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। 2024 সালে ফরচুন ইন্ডিয়া ওয়াটারফিল্ড অ্যাডভাইজার্স র্যাঙ্কিং আর ফোর্বস ইন্ডিয়া বিলিয়নিয়ার্স তালিকা বলছে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, যিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে সবসময় এক নম্বরে আছেন, তিনি একজন গুজরাটি। 2024 সালের হিসেবে তার মোট সম্পদ প্রায় $125.15 বিলিয়ন। গৌতম আদানি আদানি গ্রুপের চেয়ারম্যান, যিনি ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি, তিনিও একজন গুজরাটি। 2024 সালের হিসেবে তার মোট সম্পদ প্রায় $123.9 বিলিয়ন। কেবল এনারাই নন, এদের পাশাপাশি আরো বেশ কিছু গুজরাটি ব্যবসায়ী ভারতের সবচেয়ে ধনী মানুষদের তালিকায় আছেন। ফরচুন ইন্ডিয়া ওয়াটারফিল্ড অ্যাডভাইজার্স এর র্যাঙ্কিং এর শীর্ষ 50 এর মধ্যে রয়েছেন দিলীপ সাংভি ও পরিবার। ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে সান ফার্মা, ইনি রয়েছেন শীর্ষ 10 এর মধ্যে। সুধীর মেহতা ও সমীর মেহতা। ফার্মাসিউটিক্যালস জ্বালানির ক্ষেত্রে মধুকর পারেখ ও পরিবার, কেমিক্যালস ক্ষেত্রে উদয় কোটাক, বিএফএসআই ক্ষেত্রে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এনারা আছেন শীর্ষ 20 মধ্যে। পঙ্কজ পটেল ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে, হাসমুখ চুডগার ও পরিবার ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে, করসন ভাই পটেল ডাইভার্সিফাইড ক্ষেত্রে, বিবেক জৈন কেমিক্যালস জ্বালানি ক্ষেত্রে, মহেন্দ্র চিমনলাল চোকসি এফএমসিজি ক্ষেত্রে। গুজরাটিরা বানিয়া ছিলেন আজ নয়, বহুকাল ধরেই, কিন্তু তা ছিল এক মধ্যবর্তী ফোরেদের ভূমিকায়। সেই ফোরেগিরির মুক্তি ধীরুভাই আম্বানির হাত ধরে। সে সময় কংগ্রেস নেতাদের প্রত্যক্ষ সহযোগিতার সাহায্য নিয়ে তিনি বেড়ে ওঠেন। কিন্তু আজ লুটমার চলছে, লুটমার বললেও কম বলা হয়। আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা আর চেয়ারম্যান গৌতম আদানির আপাতত মোট ঘোষিত সম্পদ প্রায় $120 বিলিয়ন পৌঁছেছে। ঘোষিত বললাম কেন? কারণ এনাদের অঘোষিত সম্পদ নাকি ঘোষিত সম্পদের চেয়ে কয়েক গুণ বেশি। দুষ্টু লোকে এসব বলে, আমরা দুষ্টু নই তাই বলছি না। এই বৃদ্ধির একটা বড় অংশ $100 বিলিয়নেরও বেশি গত 3 বছরে হয়েছে, যার মূল কারণ হলো আদানি গ্রুপের 7টা প্রধান রেজিস্টার্ড কোম্পানির শেয়ারের দামের 819% গড় বৃদ্ধি। 1988 সালে মাত্র 5 লাখ টাকা প্রাথমিক পুঁজি নিয়ে শুরু হওয়া এই গ্রুপ 2024 সালের মধ্যে 3.09 লাখ কোটি টাকার রেভিনিউ মানে লাভ কামিয়েছে। এই কদিন আগের এক হিসেব বলছে গত বছরেই তার নিজের মোট সম্পদ 13% বেড়েছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। আদানি গ্রুপের ব্যবসাগুলো কি কি? বড় আকারের পরিকাঠামো উন্নয়ন, যেমন বন্দর, সড়ক আর বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, পরিবেশ বান্ধব শক্তি, ভারতের সবচেয়ে বড় সৌর পার্ক সহ সিটি গ্যাস বিতরণ, বিমানবন্দর পরিচালনা আর মিডিয়া। এই ব্যবসাগুলোর জন্য কোম্পানি খোলা হয়েছে। তাদের নাম আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস আর ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজেস। খেয়াল করে দেখুন, এই সবকটা ব্যবসায়ী বিরাটভাবে সরকারি দাক্ষিণ্যের ওপরে নির্ভরশীল। একমাত্র এই মিডিয়া ব্যবসা মানে এনডিটিভি ছাড়া, ওটা হলো রিপেমেন্ট মানে ঋণ শোধ করার ব্যবস্থা। সাহেব এত ব্যবস্থা করলেন, আদানি তাকে পূর্ণ সমর্থন দেবেন বলে এমন একটা চ্যানেল কিনে নিলেন যারা সরকারের বিরুদ্ধে কথা বলতেন। এখন বাঁশি অন্য সুরে বাজছে। আসি পরে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কেবল দেশে নয়, আদানি গ্রুপ উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে। 2019 সাল থেকে 2023 সালের মধ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি, টোটাল এনার্জিস ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি আর জিকিউজি পার্টনার্সের মতো বিনিয়োগকারীদের কাছ থেকে $9 বিলিয়ন বেশি পরিকাঠামো বিনিয়োগ এসেছে। কেবল খেয়াল করবেন, ফেউ আগে যায় বাঘ পেছনে যায়। সেরকম মোদিজি যে যে দেশগুলোতে যায়, হয় তার সঙ্গেই নয় তার যাবার ঠিক পরে সেখানে যান আদানি ভাই। হুহু করে আসে বিনিয়োগ, পিসি সরকারের ম্যাজিক। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন
ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর অপারেটর হিসেবে উঠে এসেছে, যা সারা দেশে 12টা বন্দর আর টার্মিনালের একটা বড় নেটওয়ার্ক চালায়। 2020 সালে 13,000 কোটি টাকায় কৃষ্ণাপত্তনম বন্দর, 2023 সালে কারাইকাল বন্দর আর 2024 সালে গোপালপুর বন্দর কিনেছে। এই গ্রুপই 2022 সালে ইসরায়েলের হাইফা বন্দরের বেসরকারীকরণের টেন্ডার পেয়েছে। আদানি এয়ারপোর্টস হোল্ডিং লিমিটেড বর্তমানে ভারতের 8টা প্রধান বিমানবন্দর চালায়, যার মধ্যে মুম্বাই, আহমেদাবাদ, লখনৌ, জয়পুর, বেঙ্গালুরু, গুয়াহাটি, তিরুবনন্তপুরম আর আসন্ন নতুন নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর আছে। দখলদারি শেষ নয়, এনারা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন বিমানবন্দর বেসরকারীকরণের দিকে তাকিয়ে আছে এবং আমরা নিশ্চিত যে ওনারা এই বছর শেষের আগেই আরো গোটা 5-6 বিমানবন্দর পাবেন। খনি ক্ষেত্রে আদানি গ্রুপের কাছে সম্পদ হস্তান্তরের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো সরকারের কয়লা ব্লকের ডিস্ট্রিবিউশন। 2014 সালে সুপ্রিম কোর্ট অনিয়মের কারণে 214টা কয়লা লিজ বাতিল করার পর মোদী সরকার একমাত্র আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডকে একটা নির্দিষ্ট কয়লা ব্লক থেকে খনি চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। যদিও বেসরকারি কোম্পানিগুলোকে কয়লা দেওয়ার নিয়মগুলো নাকি ঠিক ছিল না, নাকি স্বচ্ছতার অভাব ছিল, মামলাও হয়েছিল। তখন মোদিজি বলেছিলেন এটা নাকি দেশের সবচেয়ে বড় ঘোটালা। তিনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আজ কে খাচ্ছে কে খাওয়াচ্ছে সবটা পরিষ্কার। আদানি সাহেব 2022 সালে অম্বুজা সিমেন্টস আর এসএসসি লিমিটেডে হোলসিমের পুরো অংশীদারিত্ব $10.5 বিলিয়ন অধিগ্রহণ একটা যুগান্তকারী চুক্তি করেছিলেন, যার ফলে আদানি গ্রুপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারকে পরিণত করেছে। আবার সেই দুষ্টু লোকজন বলে ইডি আর সিবিআই নাকি কিছু লোকজনের দরজাতে কড়া নাড়ার পরেই এই প্রক্রিয়া সহজ হয়ে গিয়েছিল। দুষ্টু লোকজন বলে, আমরা বলি না। কিন্তু এই অধিগ্রহণ ছিল এক হঠাৎ গাছ থেকে পড়ে যাওয়া আপেল। মুকেশ আম্বানি সবসময় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই নিজের জায়গা ধরে রেখেছেন। এক সামান্য সময়ের জন্য আদানি তা টপকানোর পরেই হিন্ডেনবার্গ কেলেঙ্কারি শুরু হওয়ায় আবার আম্বানি এগিয়ে আসেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতের সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে বড়লোক সংস্থাগুলোর মধ্যে একটা হিসেবে নিজের অবস্থান মজবুত করেই চলেছে। 2023-24 অর্থ বছরের জন্য রিলায়েন্সের বাজার মূল্য $20,14,011 কোটি টাকা, $241.5 বিলিয়ন। এই বাড়বাড়ন্ত কোন সময়? বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2015 সালের $49.44 বিলিয়ন থেকে 2025 সালে $240.62 বিলিয়ন হয়েছে, মানে 10 বছরে 5 গুণ বৃদ্ধি। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আরআইএলই হলো প্রথম ভারতীয় রেজিস্টার্ড কোম্পানি যা 20 লাখ কোটি টাকা ক্যাপিটাল মূলধনের মাইল ফলক পেরিয়ে গেছে। সবাই জানেন আরআইএল এর যাত্রা তার কাপড় আর পলিয়েস্টার কোম্পানি হিসেবে শুরু হয়েছিল, যা আজ অনেক অনেক বদলে গেছে। আজ রিলায়েন্সের ব্যবসা জ্বালানি, রিটেল বিজনেস, মোবাইল কানেক্টিভিটি, ইন্টারনেট, বিনোদন আর ডিজিটাল পরিষেবা সমেত নানা শিল্পে একসঙ্গে কাজ করে, যা সারা দেশে নাকি রিটেল বিজনেসে আর ডিজিটাল ওয়ার্ল্ডে বিপ্লব এনেছে। প্রধান সহায়ক কোম্পানিগুলো জিও প্ল্যাটফর্মস, যার মূল্য $100 বিলিয়নেরও বেশি, আর রিলায়েন্স রিটেল ভারতের সবচেয়ে বড় খুচরো বিক্রেতা। আর একেবারে ফর্মুলা মেনে আরআইএল আক্রমণাত্মকভাবে, যাকে অর্থনীতিতে বা ব্যবসার ভাষায় বলে অ্যাগ্রেসিভলি, অন্য কোম্পানি কিনে নেওয়ার কাজ করেই চলেছে। গত 5 বছরে নতুন জ্বালানি, টেলিকম, খুচরো আর মিডিয়া ব্যবসায় $13 বিলিয়ন বিনিয়োগ করেছে। উল্লেখযোগ্য অধিগ্রহণের মধ্যে আছে হ্যাথওয়ে কেবল অ্যান্ড ডেটাকম, $981 মিলিয়ন, নরওয়েজিয়ান সোলার প্যানেল প্রস্তুতকারক আরইসি সোলার হোল্ডিংস $771 মিলিয়ন, আর সার্চ ও ডেটাবেস ফার্ম জাস্ট ডায়াল $767 মিলিয়ন। আর জিও প্ল্যাটফর্মস ফেসবুক, সিলভার লেক, ইন্টেল আর গুগলের মতো দুনিয়ার প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে বিনিয়োগ টানতে পেরেছে। আরআইএল তার সংগঠনে বদল আনছেন। মুকেশ আম্বানি তার ছেলে আকাশ আম্বানিকে জিওর মাথায় আর মেয়ে ঈশা আম্বানি পিরামলকে রিলায়েন্স রিটেলের মাথায় বসিয়ে নেতৃত্ব বদলের কাজটা শুরু করেছেন। এই দুটো বড় কোম্পানি আর দেশের উন্নতির গল্পের মধ্যে একটা সম্পর্ক আছে, অ্যাটলিস্ট সেটাই মোদিজি বলে বেড়ান। রিলায়েন্স আর আদানির উন্নতি হলো দেশের উন্নতি।
আদানি গ্রুপ আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দুটো গ্রুপকেই ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ টুল, দরকারি ব্যবস্থা হিসেবে দেখানো হয়। আর তাদের বাড়াকে প্রায়ই দেশের উন্নতির সমর্থক হিসেবে বলা হচ্ছে। কিছু অর্থনীতিবিদরা সেই কাজ মন দিয়েই করছেন। তাদেরই একটা রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে মোদি, আম্বানি আর আদানি ভারতকে আগামী দিনে যে অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলবে। রিলায়েন্সের স্লোগানই হলো ভারতের জন্য যা ভালো, রিলায়েন্সের জন্য তা ভালো। বা ধরুন আদানি, গৌতম আদানি তো দেশ রক্ষায় অপারেশন সিন্দুর নিয়ে বড়সড় বক্তৃতাও করেছেন। অবশ্যই তার চ্যানেলে এক গল্পকে তুলে ধরা হচ্ছে। 2015 সালে আদানি পুনর্গঠনকে ভারত সরকারের বিদ্যুৎ রূপান্তর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে প্রজেক্ট করা হয়েছিল। আসলে এইসব প্রচার এই কোম্পানিগুলোর দ্রুত নয়, রকেটের চেয়েও দ্রুত বাড়াকে দেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য হিসেবে দেখানো হচ্ছে। আদানি বাড়লে, আম্বানি বাড়লে আপনার ভাত জুটবে। হ্যাঁ, এমন এক জায়গাতে এসে আমরা দাঁড়িয়ে আছি। তাই আবার সেই দুষ্টু লোকগুলো যখন সবাই ঘুমোয়, সেই মাঝরাতে এসে জাগতে রহো বলে হাঁক দেয়, সেই দুষ্টু লোকগুলোই বলছে দুটো গুজরাটি দেশ বেচে দিচ্ছে, দুটো গুজরাটি কিনে নিচ্ছে। না, আমি বলিনি, দুষ্টু লোকগুলো বলছে। ওদের জেলে পোড়া হোক। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens